আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে আমাদের জানা লাগবে প্রাথমিক অবস্থায় আমাদের জানা লাগবে গ্যাস কাকে বলে? গ্যাস কি? ঠিক আছে? গ্যাস হচ্ছে কোনো পদার্থের সমসত্ব, কোনো পদার্থের সমসত্ব, সমসত্ব ভৌত অবস্থা। সমসত্ব মানে ওই যে একাধিক গ্যাসসমূহ পরস্পরের সাথে মিলিত হয়ে যে মিশ্রণটা তৈরি করে সেটাই। তাহলে আমাদের গ্যাস হচ্ছে কি সমসত্ব একটা ভৌত অবস্থা। ক্লিয়ার? আর আমাদের পরবর্তী ইউনিটে আমাদের জানা লাগবে যে গ্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি। একটা গ্যাসীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য হতে পারে। তাহলে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য আমাদের হচ্ছে আকার। আকার গ্যাসীয় পদার্থের কোনো আকার টাকার নাই আর কি, যে পাত্রে রাখা সেই পাত্রের আকার ধারণ করে। নাম্বার টু তে আমাদের হচ্ছে সংকোচনশীলতা। সংকোচনশীলতা সংকোচনশীলতা কি? কোন একটা গ্যাস, এটা আমাদের সেই ধরলাম আমাদের একটা পাত্র, সেই পাত্রের মধ্যে আমাদের এই এই বর্ডার অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী এতটুকু সীমা অব্দি আমাদের গ্যাস আছে। এগুলো হচ্ছে গ্যাসের কণা সমূহ এবং এদের গতিশক্তি হয় সর্বোচ্চ গতিশক্তি এবং আকর্ষণ বল থেকে সবচেয়ে কম। ক্লিয়ার কি? তাই তারা পরস্পর দিকে ছোটাছুটি করতে পারে। এখন এই গ্যাসটা যদি আমরা চাপ প্রয়োগ করি, যদি গ্যাসটা থেকে আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি, পি চাপ, চাপকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। ঠিক আছে? যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি তাহলে আমাদের গ্যাসের আয়তনটা ছোট হয়ে যায়। ধরো গ্যাসের আয়তনটা এই অবস্থানে আসলো আর কি, তখন আমাদের অণুগুলো আরো কাছাকাছি আসলো, তখন আমাদের গ্যাসটা কি হয়ে গেল? সংকুচিত হয়ে গেল। তাহলে সংকোচনশীলতা বৈশিষ্ট্য গ্যাসের আছে। প্রসারণশীলতা, প্রসারণশীলতা, ঠিক আছে? এই এই যে গ্যাসটা আছে এখানে, গ্যাসের যত অনুসংখ্যা আছে এত এত অনুসংখ্যাকে যদি আমরা এই যে এই পাত্রে নেই, আয়তনটা আমরা নেই এতটুকু আয়তন, ঠিক আছে? তাহলে আয়তনটা যদি আমাদের এতটুকু হয় তাহলে এই অণুগুলোই আমাদের ফাঁকাফাঁকি ফাঁকা অবস্থানে অবস্থান করবে আর কি, তখন তাদের ডিস্টেন্স আরো বেড়ে যাবে এবং তাদের ক্ষেত্রে একটা প্রসারণশীলতা আমরা লক্ষ্য করি আর কি। নাম্বার ফোর, তাপমাত্রা। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাপমাত্রা যদি আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বাড়াই তাহলে আমাদের গতিশক্তি বৃদ্ধি পায় এবং আয়তনের সাথে একটা রিলেটেড। নাম্বার ফাইভ, আমাদের চাপ। চাপ চাপকে প্রকাশ করে পি দ্বারা এবং এই চাপটা কোন চাপ? গ্যাসীয় পদার্থের অণুসমূহ নিজেদের মধ্যে এই একটা অণু আর একটা অণু যদি নিজেদের মধ্যে যে চাপটা অনুভব করে আর কি একক ক্ষেত্রফলে, সেই চাপটা আমরা কাউন্ট করি না। আমরা কাউন্ট করি কোন চাপটা? এই অণুটা এই দেয়ালের সাথে যে চাপটা দিল আর কি। তাহলে আমাদের চাপের সংজ্ঞা কি? গ্যাসীয় পদার্থের চাপের সংজ্ঞা কি? প্রতি একক ক্ষেত্রফলে, মানে গ্যাসের দেয়ালে, এটা আমরা লিখি দেয়ালের গায়ে, এটা আমরা দেয়াল ধরলাম এই যেটা। তাহলে দেয়ালের গায়ে গায়ে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে গ্যাসের অণুসমূহ, যে বল প্রয়োগ করে প্রয়োগ করে আর কি, এটা আমাদের চাপ হিসেবে কাউন্ট হয়। তো আমাদের এইখান দিয়ে এতটুকু জানলে হবে। চাপ সম্বন্ধে অনেকের একটা কনফিউশন থাকে, তাহলে চাপটা আমরা এই লেকচার অনুযায়ী ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের গ্যাসীয় পদার্থ কি, গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের আলোচনা করা শেষ। পরবর্তী আলোচনা আমাদের আসবে এই যে সেই বয়লের সূত্র, আমাদের বিখ্যাত 1662 সালে বিজ্ঞানী বয়েল একটা সূত্র দেন, সেই সূত্রটাকে আমরা বলি বয়েলের সূত্র এবং সেই সূত্রটা আমাদের চাপ এবং আয়তনের সাথে একটা সম্পর্ক তৈরি করে আর কি। তাহলে আমাদের বয়েলের সূত্র, সেটাকে আমরা যদি উপস্থাপন করতে চাই কিভাবে উপস্থাপন করতে পারবো? আমাদের প্রাথমিক কন্ডিশন হয়েছে তাপমাত্রা স্থির রাখবে। তাহলে যদি তাপমাত্রা আমাদের স্থির রাখা লাগে, আমরা এটাকে বলবো কি স্থির তাপমাত্রায়। স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, এই নির্দিষ্ট ভর দ্বারা কি বোঝায়? মোল সংখ্যা সেম, ঠিক আছে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, কোনো গ্যাসের আয়তন, আয়তন তার উপর প্রযুক্ত চাপের, প্রযুক্ত চাপের, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক,
এই যে আমাদের সেই বয়লের সূত্র, যদি তোমরা উপস্থাপন করতে চাও তাহলে এইভাবে উপস্থাপন করতে পারবে আর কি। তাহলে আমাদের চাপ আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা, চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের আসে কি সমানুপাতিক ধ্রুবক সেটা গেল 1/p। তাহলে আমাদের pv is equal to কেটে একটা স্টেটের জন্য যদি আমরা একাধিক স্টেট নেই তাহলে আমাদের আসবে কি p1 v1 is equal to p2 v2 ডট pn vn। এই তো। আর এখন এটা হচ্ছে আমাদের চাপের সাথে আয়তনের সম্পর্ক। আমরা জানি কি v is equal to আয়তন না ঘনত্বকে প্রকাশ করি ডি দ্বারা রো দ্বারা। তাহলে ডি ইজ ইকুয়াল টু আমাদের কি ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে আমাদের কি আসলো সূত্রটা, তাহলে আমাদের আলটিমেট সূত্রটা যখন আমরা এখানে বসাই দেব, এই যে 1 নং ইকুয়েশন যদি বসাই দিই তাহলে আমাদের আসবে p1 ডিভাইডেড বাই p2 d1 ডিভাইডেড বাই d2 এখন চলতে থাকবে আর কি। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বার 2 ইকুয়েশন বলের সূত্রের। যদি এটা আসে এটা দিয়ে করবে, যদি এটা আসে এটা দিয়ে করবে, এবং এইটা আসলে ভাঙাইও করা যেতে পারে আর কি। তাহলে আমাদের বয়লের সূত্রের ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ করা শেষ। এখন আমরা বয়লের সূত্রের কয়েকটা গ্রাফ নিয়ে একটু আলোচনা করে দেবো আর কি। এই গ্রাফ নিয়ে অনেকের ঝামেলা থাকে, গ্রাফগুলো কিভাবে করবা এগুলো তোমরা বুঝতে পারো না আর কি। তাহলে আমাদের প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের পি বেসিস বি এর গ্রাফ, ঠিক আছে? তাহলে প্রথম যেটা আছে সেটা আমাদের ওয়াই এক্সিস বরাবর, এই যে আমাদের ওয়াই এক্সিস বরাবর সেটা আমাদের পি, এটা আমাদের এক্স এক্সিস বরাবর ভি। তাহলে আমাদের আদি ফর্মুলাটা ছিল কি পি ভি ইজ ইকুয়াল টু কে। তাহলে আমাদের ওয়াই এক্সিস বরাবর আছে পি, এক্স এক্সিস বরাবর, এবং এটা আমাদের সেই ধ্রুবক কে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই সমীকরণটা বা এই যে রেখাটা, সেই রেখাটা আসবে কি হাইপারবোলা, অধিবৃত্ত। এগুলো ম্যাথে আছে, ম্যাথে তোমরা ভালো মতো জানতে পারবে। অধিবৃত্তের গ্রাফটা আসবে কি আমাদের এই যে এরকম, অর্থাৎ চাপের তুমি বৃদ্ধি করতেছো সাথে সাথে আয়তনের হ্রাস, আলটিমেটলি যখন চাপের হ্রাস করলে আয়তনের বৃদ্ধি পেবে, এই যে আমাদের সেই গ্রাফ। এটাকে যদি আমরা এইভাবে উপস্থাপন করি এই পয়েন্ট আর এই পয়েন্ট হিসেবে, দেখো এই পয়েন্টে আমাদের চাপ বেশি আয়তন কম, আর এই পয়েন্টে আমাদের চাপ কম আয়তনটা বেশি। তাহলে এই সম্পর্কের সাথে এটাও প্রকাশ পাইল আর কি বয়লের সূত্র অনুযায়ী। তাহলে এই যে রেখাটা, এই রেখাটার নাম আছে আমাদের কি সমষ্ণ রেখা। তাপমাত্রা যখন স্থির তাই আমরা এই রেখাটাকে বলি সমষ্ণ রেখা। এগুলো থার্মোডাইনামিক্সে অনেক কাজে লাগে। ইংলিশে যদি কেউ লিখতে চাও তাহলে লিখবে কি আইসোথার্মাল কার্ভ। এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার গ্রাফ। নাম্বার 2 তে যদি আমরা যাই, সেটা হচ্ছে আমাদের পি ভার্সেস 1/v আর কি। তাহলে আমাদের আদি ফর্মুলাটা ছিল কি p is equal to k, এবং x y axis বরাবর আমাদের রাখা লাগবে p, রাখা শেষ। x axis বরাবর যদি আমরা 1/v কে রাখি তাহলে এটা আমাদের সেই x, এটা আমাদের k কে আমরা m দ্বারা সূচিত করলাম, এটা আমাদের y। তাহলে y is equal to mx, এটা আমাদের কি গ্রাফ, মূল বিন্দুগামী সরল রেখা। y বরাবর p, x অক্ষ বরাবর 1/v। তাহলে এই গ্রাফটা আমাদের আসবে কি মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? এটা আমাদের আসলে কি মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে না আমরা যদি 3rd নাম্বার গ্রাফের দিকে যাই, নাম্বার 3 গ্রাফের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে সেটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি, আমাদের বলে দিয়েছে পিবি ভার্সেস পি এর গ্রাফটা নির্ণয় করো। এখানে ভিও থাকতে পারতো অথবা ভি, একই ফর্মুলা একভাবে বের করবে আর কি। তাহলে পিভি ইজ ইকুয়াল টু আমাদের কি আসলো ধ্রুবক। তাহলে এটা আছে আমাদের ওয়াই এক্সিস বরাবর, এটা সমান সমান আমাদের ধ্রুবক। তাহলে y is equal to এই যে y is equal to b, সেই রেখাটা আমাদের কি x অক্ষের সমান্তরাল। তাহলে এই অক্ষ বরাবর আমাদের pb, অক্ষ বরাবর আমাদের p, ঠিক আছে? তাহলে এই এতটুকু ডিসটেন্স আমাদের y, সেটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ যেটা থাকবে, তাহলে সেই অনুযায়ী আমাদের x অক্ষের বরাবর সমান্তরাল আসবে। তাহলে এটা আমরা কি লিখবো x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এরপর আমাদের আরেকটা গ্রাফ আছে নাম্বার 4। এই গ্রাফটা অল্প একটু ঝামেলা থাকে অনেকের মধ্যে। সেই গ্রাফটা হচ্ছে আমাদের লগ পি ভার্সেস লগ ভি, এই গ্রাফটা আর কি। তাহলে আমরা এটাকে কিভাবে সূচিত করতে পারি আর কি, দেখো আমরা জানি এই যে পিভি ইজ ইকুয়াল টু কি আমাদের ধ্রুবক। তাহলে লগ পি সমান আসবে কি আমাদের লগ নিলাম উভয় পাশে,
এটা আমরা এগুলো পারবা, এগুলা এই যে ধ্রুবকটা আমরা লিখলাম না কি, ধ্রুবক আছে এই পাশে, এ পাশে আরেকটা লগের সাথে ধ্রুবক গুণ হয়ে আরেকটা নতুন ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে লগ পি প্লাস লগ ভি, লগের সূত্র অনুযায়ী ভাঙি, এর পাশে আমাদের সেই ধ্রুবক আমাদের ও এক্সিস বরাবর রাখা লাগবে, লগ পি কে রাখলাম এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, ধ্রুবক মাইনাস লগ ভি। তাহলে এটাকে আমরা এম এক্স সূচিত করলাম, এটাকে আমরা সি দ্বারা সূচিত করলাম, এটাকে আমরা ওয়াই দ্বারা সূচিত করলাম। তাহলে আমাদের গ্রাফটা আলটিমেটলি আসবে কি, দেখো এটা আমাদের সেই লগ পি, এটা আমাদের সেই লগ ভি। এই যে ধ্রুবকটা সিটা, সিটার অংশটুকু কত প্লাসে, এটা তো প্লাস মানে ওয়াই ওয়াই বরাবর প্লাস দিকে উঠবে আর কি। তাহলে এটা আমাদের সি, এই যে মাইনাস এম, এটা দ্বারা বুঝে ঢাল ঋণাত্মক, তাহলে এই পয়েন্ট দিয়ে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ, বিখ্যাত গ্রাফ। তাহলে আমরা আমরা আমাদের আলোচনা আজকে গ্রাফ গ্রাফ বয়লের সূত্র এবং গ্যাসীয় অবস্থায় সীমাবদ্ধ থাকবো। পরবর্তী ক্লাসে আমরা বয়লের সূত্রের ম্যাথ নিয়ে আলোচনা করবো আর কি।